যেটা হলো সেটা হচ্ছে 31st নাইটে পরিমণি নায়িকা উপবিশ্বাস কয়েকজন আর আছে, ওদের সাথে হচ্ছে যে পূজা চেরি, ওদের সাথে 31st নাইট গুলশানে যায়, নেশাদ্রব্য পালন করে এবং পরিমণির বাসায় সে বলছে, পরিমণির বাসায় সে অনেক বমি টমি করছে এবং পরিমণি তাকে বলছে সব কিছু ভুলে যা, নতুন জীবন শুরু কর। তো সেখানে আমার কাছে মনে হলো যে ওখানে যাওয়ার পরে সে আসলে চেঞ্জ হয়ে গেল এবং সে তার আমার সাথে যখন কথা হচ্ছে তখন বলছিল যে বিষয়টা হচ্ছে পরিমণির সাথে তোর কী হয়েছে, পরিমণি আমরা কিন্তু তুই সম্পর্ক, আমরা চাইনি যে এই রিলেশনটা আমরা প্রকাশ করবো এবং আমরা 2 বছর টাইম চেয়েছিলাম যে 2 বছর নিব। যখন আমরা তো জানেন আমার সাথে পরিমণির একদম দা কোরল সম্পর্ক, ওর সাথে বলেন আমি তাকে নিতে পারি না, সে আমার অনেক ক্ষতি করেছে এই জন্যে। তা আমার কাছে মনে হলো যে ও আমার বলছে যে পরিমণি তোকে সহ্য না, তো বলছে যে তোর থেকে দূরে থাকার জন্য। তা আমি তখন বিষয়টা অন্যভাবে নিলাম। আমি কিন্তু কয়েকদিন আগে বাসায় গিয়ে আমার স্প্রে করে হচ্ছে তাকে স্বাগত জানাচ্ছি যে মুন্না খানের যে ইয়েটা দেখবেন ভাইয়া, সেটা হচ্ছে যে মুন্না খানে বলছে না ফ্রি করেছে, করেনি। মুন্না খান কিন্তু তাকে গিফট করেছে একটা সোনার বালা, 2 লাখ টাকার একটা বালা, বিভিন্ন ওকে পরিবহন দেখিয়ে না মুন্না খান হচ্ছে যে তাকে আকাশটা, মুন্না খানের তোর ভিউ না, আর ও কোন টাইপের হিরো কিন্তু আমরা জানি। ওইখান থেকে না তাকে আসলে কনভার্ট করার চেষ্টা করছে। তা ও আমাকে বলছে যে 10টা আমরা লাইভের কাজ পেয়েছি, আমার বাবা যেহেতু অসুস্থ আমি এটা করি, তুই কিছু বলিস না। আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমি কষ্ট পেয়েছি এখানে। সে হচ্ছে যে মাওয়া, যে খারাপ সময় গেলে, খারাপ লাগলে যে মাওয়া গেলে ভালো হয় যে ফিলটা, ওটা কিন্তু আমি শিখেছি, আমি নিয়ে গেছি রাতের বেলা। তো সেখানে আমি যেটা দেখেছি যে মাওয়া গেলাম, মাওয়া যাওয়ার পরে ওকে ইয়ে করছি। তো সে হচ্ছে যে একটা সমুচা মুন্না খানকে খাওয়ার পর ওই খাবারটা কিন্তু আমরা যেটা দেখি স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওটা কিন্তু আমরা খাই, যেটা দেখলাম সে হাত ধরে আছে সমুচাটা তাকে খেয়ে ওই অর্ধেকটা সে খাইছে। আমি আসলে ওইটা মানিয়ে নিতে পারি না। আমি আসলে আমার বউ একজনের সাথে যাচ্ছে, সে প্রমোটার করছে, কিন্তু সমুচা অর্ধেক খেয়ে অর্ধেক খাবে, এটা আসলে আমি মানতে পারি। তখন আমি ডিসাইড করছি যে আমি বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত। তাকে আমি করছি, আমি বললাম যে আমি কিন্তু ম্যারেজ রেজিস্টার দেবো। সে আবার ভয় পাচ্ছে, সে কিন্তু বাসায় আসছে, আসার পরে সে থাকছে, বাবা অসুস্থ অনেক, 1 তারিখ থেকে এই যে 20 তারিখ অবধি একদিন শুধু বাসায় আসছে, সে আমার বাসায় আসতে চাচ্ছে না, ইগনোর করছে। তার বিষয়গুলো দেখলাম, কিন্তু কালকে হঠাৎ করে আমি দেখলাম যে আমরা তো ফোনে এটাই বুঝি যে গাড়িতে টিং টিং শব্দ হচ্ছে, আমার মনে হয় যে সে পরিমণির গাড়িতে ছিল, ঠিক আছে। তো ওইখানে আমার কাছে মনে হচ্ছে যে সে হঠাৎ করে দেখি 4-5টা হচ্ছে যে ভয়েস আছে, সে আমাকে সেই গালাগালি করছে যে আমি আগামীকাল বাসাবো থেকে যাত্রাবাড়ি শিফট হচ্ছি, তুই আমার পারলে বাল ফালা, ঠিক আছে, তুই আমাকে অনেক জ্বালাছিস, তুই যাত্রাবাড়ি আয়, তোকে আমি দেখে নেবো, এগুলো বলে সে ভয়েস দিয়ে বলছে তুই এই সাংবাদিক, তোর নামে এই বলছে, সেই বলছে, এই বলছে, একটার পর একটা নিয়ে। আমি বললাম যে তুই কি সিরিয়াস নাকি, তোর আইডিয়া হয়েছে, তুই এগুলো বলতেছিস, আমাকে পার্সোনালি চিনিস তো, আমি কি করি। এই যে 4টা মাস তোকে আমি ব্যাকআপ দিয়ে এতদিন নিয়েছিলাম, সেটা করার পর আমি যখন বিষয় না, তখন আমি দিয়ে ভাইকে ফোন যেতাম আমার সাথে। তা আমি তাকে ফোন দিয়ে বললাম ভাই বললো যে আসলে মানুষের বিপদ সামনে আসলে মানুষের আসলে হুঁশ জ্ঞান থাকে না। তখন সে আমাকে বলছিল যে আমাকে এর মধ্যে জ্বালায় না, আমি ফেরাবো এই বিষয় নিয়ে। তখন আমি আসতে কী করলাম, রাতের বেলা একটা মেরিট স্ট্যাটাস দিয়ে দিলাম। দেওয়ার পরে সে দেখেন বলছে যে বিভিন্ন ওর সে আশেপাশে কাঁদিরি, ওকে ফোন ভাইয়া সে তো কাঁদতেছে, সুইসাইড করবে, প্লিজ পোস্টটা ডিলিট করো। হ্যাঁ, সে আবার ভয় দিচ্ছে, কান্নার কোনো সিন নেই। তার মানে কী হচ্ছে যে আমি বুঝতেছি এটা আমার সাথে অভিনয় হচ্ছে। তো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে আমি ডিসাইড করলাম যে আমি আসলে এটা আসলে ক্লোজ করতে সবার সামনে নিয়ে আসি। তখন হচ্ছে সে বললো যে আমি সুইসাইড করব, তুই পোস্ট ডিলিট করো, অনেক দিচ্ছে। সে ভয় দিচ্ছে, ইমোশন, হাসি, এই কান্না দেওয়ার পরে আমাকে রাতের বেলা আসলে আমাকে ফোন দিল, ভিডিও কলে ফোন দিল, দিয়ে বলছে যে আমি সরি, ভুলে গেছে, তুই আয়, ঠিক আছে, পোস্টটা ডিলিট করে বাসায় আয়। আমি বললাম না, তুই যদি আমার বাসায় আসিস আমি তোকে নিয়ে আসবো, ডিলিট করে দেবো সব ওকে। বলছে না, তুই যদি না আসিস আমি এই মুহূর্তে সুইসাইড করবো। ভিডিও কল, আমি ভিডিও কল কী করলাম, ফোনটা কেটে ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি। বাকি যে রেকর্ডগুলো বা ফোনালাপ সেগুলো তো আমরা সবাই শুনলাম। এরই মধ্যে আপনার ফেসবুক পরে আবার একটা ফোন দিয়েছে, বলছে যে আমি তাতে জানতে চাচ্ছি, যেহেতু আমরা কোর্ট ম্যারেজ করেছি, তবে বিষয়গুলো ওগুলো হচ্ছে তো ওর কাছে ছবি তোলা আছে, আমাকে দেয়নি। আমার কাছে একটা ছবি যে আমি সিগনেচার করতেছি, আমি পোস্ট করেছি। ও যদি মনে করেন করে, আমি চাচ্ছিলাম যে ও আমার যে বউ স্বীকার করুক। আমি বলছি আমি পোস্ট ডিলিট করবো, ঠিক আছে, তুই আমার বউ কিনা বল। পরে আমি ওই রেকর্ডটা রাখছি, কারণ যে কোনো সময় আমার কাছে মনে হচ্ছে যে ও আসলে জানি না মুন্না খানের বিষয় কী আছে। মুন্না খান হয়তোবা আমাকে কিন্তু চেনে না, আমি একজন কিন্তু দিন শেষে একদম গণমাধ্যম করবে। আমি আমার জায়গা থেকে আমি জানি এই যে তার সাথে যে অন্তরঙ্গ করছে, ধরো যে আমাকে খেপাচ্ছে অথবা অন্যকে খেপাচ্ছে, এটা তো আসলে ঠিক না। কারণ হচ্ছে যে আমার তো দিন শেষে বউ, একটা সমস্যা দুইজনে একই এভাবে খেতে পারে না, এটা আমার কাছে মনে হয় না। কিন্তু এরপরে দেখলাম যে আবার গুলশানে যাওয়ার পরে যে পরিমণি তাকে বলছে যে আকাশে মেশা সম্ভব করো না, এই যে তার যে সাহস, আমাকে আবার বলছে যে
চুপ কর না, আমি কি করবো জানিস, রাসেল মিয়াকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে পরিমণির সাথে মদ খাওয়া তাকে হচ্ছে মারবো, যে এই কাজটা পরিমণি শরীফুল রাজের সাথে করেছিল। তা আমি ভয় পাবো না, সে আমাকে এটা করতে পারে। আমি তখন বুঝলাম যে টোটালি এখানে পরিমণি ঢুকেছে, এই এই সম্পর্ক আসলে টিকে রাখা যাবে না। আমি ডিসাইড করেছি ওকে, যে ওরা আসলে একটা, যেহেতু প্রচুর মিথ্যা বলছে, আমাকে করছে, সেখানে আমার কাছে মনে হলো যে এর একটা শিক্ষা দেওয়া দরকার। আমি তখন টোটালি সব কিছু বন্ধ। আমাকে এ পর্যন্ত 35 জন ফোন, তার শুভাকাঙ্ক্ষী এই সেই আমাকে প্রয়োজন, কিন্তু আমি তো নাসর বান্দা। এখন গতকালকে থেকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, যেহেতু আপনি দীর্ঘদিন বর্ষা চৌধুরীর সাথে ছিলেন, অনেকে বলছে যে তাহলে আকাশ নিবিড় বর্ষা চৌধুরীর কত নম্বর হাজব্যান্ড ছিল? সেটা হচ্ছে যে আমার যেটা জানা মতে 1, 2, 3 রাসেল চৌধুরী ছিল, রাসেল ছিল যে আমার যেটা বের করা, আমরা তো চেষ্টা করছি বের করার। রাসেল মিয়া ছিল 4, আমি হচ্ছে 5। আমি আবারও প্রশ্নটা করব, কারণ আমি খুব ভালোভাবে জানি আকাশ নিবিড় একজন বিনোদন সাংবাদিক এবং যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ করেন। যেহেতু 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 বর্ষা চৌধুরীর সাথে আপনি ছিলেন, আপনার ভালো ফ্রেন্ড থেকে আপনার ওয়াইফ, সুতরাং আপনি একমাত্র ভালোভাবে বলতে পারবেন যে বর্ষা চৌধুরী ছেড়ে যাওয়া যায় না। আমি আসলে মায়ে পড়েছি, ভালোবেসেছি। ও যদি আমাকে ছেড়ে যায়, আমি কোনো কিছু, আমি রাসেল মিয়ার মতো করবো না। আমি সংবাদ সম্মেলন ডেকেছি যে এই জিনিসটা জানার জন্য, যে মানুষটা মৃত্যুর হাত থেকে বেছে নিয়ে আসলো, সেই মানুষটাকে যে যদি সে ইগনোর করে আমাকে বলছে বিভিন্ন টাকা পয়সা, ও তো জানেই না আমাকে যে পরিমাণ নায়িকারা টাকা দেয়, যে ফোনটা ভিডিও করছেন এই ফোনটাও তো নায়িকার দেয়া, আমার যে পোশাক দেখতেছেন, আমার যে জুতা দেখতেছেন, এগুলো সব আমাকে বলে ভাই তুই এটা নিয়ে যা প্লিজ, আমাকে করিস না। কারণ আমি অনেক কিছু জানি, ঠিক আছে, ও কিন্তু জানে যে আমি যদি একটা বিষয় ওকে জানাই, সেটা হচ্ছে তো ও নিতে পারবে না, কারণ হচ্ছে ও বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে। আমাকে তো বলে, কিন্তু বিষয় তো এটা না, আমি তো মায়ে পড়ে গেছি। আমি তাকে বলছি আমার বাসায় আসতে হবে, সরি বলতে হবে, সব ডিলিট করবে, কিন্তু আমার স্বামীর স্বীকৃতি তাকে দিতে হবে। তোর যা মন চায় কর, আমি এটাও বলছি, তোর যা মন চায় কর, তুই প্রয়োজনে মুন্নারায়ণের দুবাই যা, কিন্তু আমার কাছে যেটা করার স্বামী হিসেবে স্বীকৃতি আমাকে দিবেন। আবার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে তার 2টো সন্তান। আমি কিন্তু যেটা জানেন যারা, তাকে খুব পছন্দ করি, এবং যারাকে বিভিন্ন জায়গায় বাইক দিয়ে নিয়ে যাওয়া। আমি বললাম না, আমি 4 মাস কোনো কাজ করিনি, যে তাকে যতটা সাপোর্ট দেয় তার সেটা কিন্তু আমি দিয়েছি। সেখানে আমি বলছি যে যেহেতু আমার খুব ইচ্ছা, আমার যদি ছেলে হয় তা আমি ক্রিকেটার বানাবো। আমি বলছি তুই আমার জায়ান্টরে দিয়ে ভীষণ নড়াচ্ছে, দেখ না। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি ছেলেকে ক্রিকেটার, আমি বলছি আমার সন্তান লাগবে না, তুই আমাকে কর, জায়ানকে দিয়ে আমি ক্রিকেটার বানাবো। আর যদি না হয় আমাকে একটা বাচ্চা দে, আমি করবো। বলছে 1 বছর। 1 বছর পরে সে কয়েকদিন আগে বলছে যে হচ্ছে যে না 1 বছর না, আমাকে 2 বছর। আমি বাচ্চা যদি নেই তাহলে হবে কি, আমার হচ্ছে যে আমার অনেক হয়, মানে সমস্যা হয়, যেগুলো জায়ান যেটা বললো যে 10 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমি এটাও বলছি যে আমি প্রয়োজনে 20,000 টাকা মাসে জমাচ্ছি, 10 লাখ টাকা হলে তো এরা বাচ্চা নিস। সে গত পরশুদিন বলছে যে না বাচ্চা আসলে এটা তো কমিটমেন্ট ছিল না যে বাচ্চা নেওয়া হবে, তা আমি বিয়ে করছি কেন, আমি বাচ্চা নেবো না, এটা কেমন কথা। আর বিশেষ করে আরেকটা জিনিস দেখছি, সে ফিজিক্যালি এত ছিল না। আমি তো আমি তো একটা যুবক, আমি তো চাবই যে আমার বউ আমার কাছে থাকুক। সে মানে সবসময় ইগনোর করতো। তারপর বিভিন্ন ধরেন যে সে করতো যে যদি আমি চুরি করে বাচ্চা নেই, সে সবসময় প্রোটেকশন থাকতো। এইগুলো আসলে বিষয়গুলো আমার কাছে খুব মানে খারাপ লেগেছে। আকাশ নিবিড় সব কিছুর তো সমাধান আপনি নিজেই খুঁজেন বিনোদন জগতে, তাহলে আকাশ নিবিড় এবং বর্ষা চৌধুরীর যে ক্যাসেলটা আমরা গতকালকে রাত থেকে দেখতেছি, সেটি সমাধান কিভাবে হবে বলে আপনি মনে করেন? সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে টোটাল এখন হচ্ছে যে ওকে হয়তোবা কোনো শক্তি অথবা করছে পরিমণি, আর দ্বিতীয় মুন্না খান হচ্ছে একটু বাড়াবাড়ি করছে, যেহেতু আমার বউ। মুন্না খান হয়তোবা ও তো আসলে আমাদের চেনে না। আর এটা বলেছে, সে আমাকে বলে যে মুন্না খানের আসলে মূল টার্গেট হচ্ছে যে ও হচ্ছে শিল্পী সমিতি নির্বাচন করে জায়েদ খানের মতো। এগুলো কিন্তু আমাকে বলছে, বলছে ওকে বলিস না, মুন্না খানকে আমি দেখে নেবো। আবার মুন্না খানের সাথে হাত ধরে ছবি তুলছে। এইগুলো কি মানে একজনের সাথে চলো না তুমি প্রবেশন, আমাকে টাকা দেবেন, আমার কাজ কি, আমি একটা নায়িকা তুলবো, আমি ফোন দেবো সাইফুল ভাই আপনি এই নায়িকাটা নিউজ করবেন, 2,000 টাকা দিচ্ছি, ওটা প্রমোশন। আমি কখন দেবো? আমি কিন্তু দেখেন আপনার চমকতারার বিয়ে, যে স্বামী তার আরও 3টে বউ ছিল, সেইগুলো কিন্তু নিউজ আমার করা কালবেলা থেকে আসছে। আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বের করা উচিত, আমি কিন্তু করেছি। আমার কথা হচ্ছে যে এই মানে আমাকে ইগনোর করছেন, তাকে ইগনোর করছেন। মুন্না খানে আপনি পাগল হয়ে গেলেন, মুন্না খান আপনার সংসার বাঁচাতে পারবে? আমি তো আজকে সংবাদ সম্মেলন ডেকেছি 4টায়, আমি তো বলবো আমি কি কারো ভয় পাই? আপনি জানেন আমাকে গতকালকে মেসেজ দিচ্ছে, তুই শাকিব খানকে ঠেট দিস, পরিমণিকে ঠেট দিস, পূজা শ্রীকে ঠেট দিস, এগুলো ঠেট দিয়ে তুই কী এমন সাংবাদিক, তুই তো হলুদ সাংবাদিক, আমাকে চিনিস 2 জনের বলে আমি অডিও কিন্তু দিয়েছি, কিন্তু সে তো আমাকে চেনে না। আমি তো তার কাছে ভালোবাসার মানুষের 4 মাস তাকে আমার রূপ দেখেছি। আমি একদিনে
সে পাগল হয়ে গেছে। তাহলে আমি 2 বছর কিন্তু আমি তাকে দেখাবো যে আকাশ নিবিড় কী।